ইতর ছাড়া তো কেউ ইসলামী কাকে বলে বোঝে না। যে ইতর সেই বুঝে কোনটা ইসলামী আর কোনটা সভ্যতা। আপনি আসলে একটা ইতর। যখন জনাব তারেক রহমান কোনো এক অজানা অদৃশ্য শক্তির চাপে বাংলাদেশে যেতে চাচ্ছেন না, যেখানে সরকার বলছে কোনো রকম কোনো সমস্যা নেই, তখনই আমাদের মধ্যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কেন হসপিটালের আইসিইউ রুমে স্ট্রেচারে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আপসহীন নেত্রী, গণতন্ত্রের মানস কন্যা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি এই মুহূর্তে একেবারে স্বজনহীন। তার পাশে কোনো স্বজন নাই, কোনো আত্মীয় স্বজন কেউ নাই। এমনকি তার একমাত্র ছেলে, জীবিত ছেলে, যিনি লন্ডন প্রবাসী, লন্ডনে পড়ে আছেন, তিনিও তার পাশে নাই। বলতে গেলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন একেবারে নিঃস্ব, অসহায়, নিদারুণ একাকিত্বে তিনি এই দুনিয়ার বুক থেকে হয়তো দেশবাসীকে শোকের সাগরে ভাসিয়ে বিদায় নেবেন। 24 ঘন্টার মধ্যে ভারত রাজি হয়ে যাবে। হাসিনা এবং কামাল এবং হাসিনা পরিবার এবং আওয়ামী লীগের দুষ্কৃতিকারী যারা গুম করেছে, খুন করেছে, বাংলাদেশের সম্পদ লুট করেছে, বাংলাদেশের সার্বভৌমত্বকে কলুষিত করেছে, ভুলণ্ঠিত করেছে, তারা সবাই ভারত বিকাম দেয়ার সিটি অফ সেঞ্চুয়ারি দেশ। অর্থাৎ ভারত বলছে বাংলাদেশে যারা অপরাধ করে, খুন করে, দুর্নীতি করে, তারা যেন ভারতে আসে, আমরা তাদেরকে পা ধোয়াইয়া আশ্রয় দেব। বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপি বিদায় ঘটে যাবে। আল্লাহ উনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত উনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন। তারেক রহমান এখনো দেশে আসেন নাই। তারেক রহমানকে মাইনাস করার চেষ্টা, বিএনপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে না এবং বিএনপিতে নানান শঙ্কা। দলের মধ্যে দুটা পাওয়ার কাজ করতেছে, একটা পাওয়ারটাকে হুমকি দিয়ে রাখতেছে, আরেকটা পাওয়ার বলতেছে না আপনার এখন আসার দরকার নাই, আমরা সব ঠিকঠাক করি। এমনও শোনা গেছে যে বেগম খালেদা জিয়া নির্বাচন করে পাশ করে আসার পর উনি চলে যাবে রাষ্ট্রপতির আসনে এবং লন্ডন থেকে উনি আসার পর যে কোনো একটা আসনে ওনাকে পাশ করে আনবে এবং ওনাকে প্রধানমন্ত্রীর আসনে বসাবে। শেখ হাসিনা আর সালমান এফ রহমানের এক জাউরা সাংবাদিক বা জাউরা সন্তান বলতে পারেন খালেদ মহিউদ্দিন। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিষয় সম্পর্কে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না। ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব। তবে তার আগে অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আসসালামু আলাইকুম। আমি যখন ভিডিওটা করছি তখন বাংলাদেশের সকাল 7টা। একটু আগে খবরে দেখলাম, আমি সর্বক্ষণই টেলিভিশনের দিকে তাকিয়ে আছি খালেদা ম্যাডামের খোঁজখবর নেবার জন্য। একটু আগে দেখলাম যে ওনার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। পুরো বাংলাদেশের মানুষ এখন তাকিয়ে আছে এভার কেয়ার হসপিটালের দিকে, মহান আল্লাহ তাআলার দিকে, এবং সবাই দুই হাত তুলে দোয়া করছেন খালেদা ম্যাডাম যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসেন। বাংলাদেশের সমস্ত দল মত নির্বিশেষে, কে কোন দল করে সেখানে কেউ প্রশ্ন করছে না, কে কোন ধর্মের, কে কোন বর্ণের, কে কোন জাতের, সমস্ত মানুষই খালেদা ম্যাডামের জন্য দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইছেন। আমরা যদি তাকিয়ে দেখি তাহলে দেখব যে কোনো রাজনৈতিক দল হোক, সেটা জামাত হোক, এনসিপি হোক বা অন্যান্য দল হোক, সবাই হাসপাতালে খোঁজ খবর নিচ্ছেন এবং বিভিন্ন দলের বিভিন্ন নেতাকর্মীরা আল্লাহর কাছে প্রার্থনা করছেন, বিভিন্ন সভা সমাবেশে দোয়া চাইছেন, প্রধান উপদেষ্টা দোয়া চাইছেন, রাষ্ট্রপতি দোয়া চাইছেন। পুরো দেশ যেন এখন দোয়ার জন্য পাগল হয়ে গেছেন। পুরো দেশ যেন এখন খালেদা জিয়ার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে নতি স্বীকার করে দুহাত তুলে প্রার্থনা করছেন খালেদা ম্যাডাম যেন সুস্থ হয়ে যান। এমন ঘটনা বাংলাদেশে বিরল। এর আগেও বাংলাদেশে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দের বেশ বড় রকম অসুস্থতা হয়েছে বা মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে বা মৃত্যুজনিত ঘটনা ঘটেছে, কিন্তু বাংলাদেশের কোনো মানুষের এমন সারা কখনোই আমরা দেখিনি। সেই আলোচনা অপ্রাসঙ্গিক, এটা নিয়ে আলোচনা করে দীর্ঘায়িত করা লাভ নেই। মূল আলোচনার বিষয় হলো যেটা, যে বাংলাদেশের এই পরিস্থিতিতে বাংলাদেশের যত দল আছেন সবাই এক ছাতার নিচে এসছেন। আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, এই ইউনিট সরকারের সময় প্রথম ঐকমত্য কমিশনে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছেন এক ছাতার নিচে এসে একটা সমঝোতা আসতে চেয়েছিলেন। কতটুকু পেরেছেন, কতটুকু পারেননি সেটা অন্য আলোচনা, কিন্তু এসছিলেন। আর এখন দেখলাম এই খালেদা ম্যাডামের অসুস্থতার পর
সমস্ত দলের সমস্ত নেতাকর্মীরা এখন এক ছাতার নিতে এসছেন। কারোর মধ্যেই কোনো রকম সেই ঈর্ষা নেই, হিংসা নেই, রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি কোনো গালাগালি নেই, শুধুমাত্র একটি আলোচনা, চলুন আমরা সবাই মিলে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি বা প্রার্থনা করি যেন খালেদা বেগম সুস্থ হয়ে তাড়াতাড়ি ফেরত আসেন। ঠিক এমন অবস্থায় আপনি কোনো দলকে আলাদা করে বলতে পারবেন না যে এই দল এটা করেছে, ওই দল ওইটা করেছে। প্রতিটি দল, প্রতিটি রাজনৈতিক দলই এখন ম্যাডাম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছে। ঠিক এমন অবস্থায় কিছু কিছু ইতর শ্রেণীর ভদ্রলোক বাংলাদেশে যারা আছেন, যাদেরকে আমি রাজনৈতিক বেশ্যা বলে অভিহিত করে থাকি, এরা যে ধরনের কথাবার্তা বলছেন সেগুলো আসলে এই সময় শোনার পর কারোর এই মাথা ঠিক থাকতে পারে না। আমি একটা ছোট্ট ভিডিও দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হয়েছেন তখন বেশ কিছু মানুষ এবং খুব স্পষ্টভাবে জামাতের সাথে অ্যালাইন্ড লোকজন, জামাতের সাথে অ্যালাইন্ড পেজ, ব্যক্তি, এটা নিয়ে নানা জায়গায় কথা বলা শুরু করেছে। বলছিলাম এগুলো ন্যূনতম সভ্যতা ও মেনটেন করে, এগুলো ইত্রামের পর্যায়ে গেছে। মানে তারেক রহমান কত খারাপ যে তিনি তার মায়ের এই মরণাপন্ন কথাটা বুঝেছেন? অনেক কথাই বলেছে, এর মধ্যে এইটুকুন কথা আপনাদের শোনালাম। উনি বলতে চাচ্ছেন ঠিক এই সময়ে যখন খালেদা ম্যাডাম হাসপাতালে জীবন যুদ্ধে লড়ছেন, তখন জামায়াতের কিছু বদবাহিনী বলুন, আর জামায়াতের কিছু পেজ বলুন, বা জামায়াতের কিছু নেতা নেত্রী বলুন, তারা ইত্রামি শুরু করেছে তারেক রহমানকে নিয়ে। শব্দটা উনি ব্যবহার করেছে ইত্রামি। এই যাচ্ছেন ইতর ছাড়া তো কেউ ইত্রামি কাকে বলে বোঝে না। যে ইতর সেই বুঝে কোনটা ইত্রামি আর কোনটা সভ্যতা। আপনি আসলে একটা ইতর, আপনি ইতর বললেও বোধহয় কম বলা হবে। আপনার মতো এমন ইতর মানুষ যতদিন বাংলাদেশে থাকবে ততদিন এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমঝোতা হচ্ছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা সুন্দর ভাব আছে, সেটা নষ্ট হয়ে যাবে। বিকজ আপনার মতো ইতর এই সমস্ত গন্ডগোলগুলো লাগায়। এই যে আপনি বললেন যে তারেক রহমান সম্পর্কে জামাতের লোকজন ইত্রামি করছে, জামাতের লোকজন কি ইত্রামি করছে? জামাতের লোকজন বলতে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তারেক রহমান সম্পর্কে কোনো কথা বলেননি, বরঞ্চ উনি খালেদা ম্যাডামের জন্য দোয়া চেয়ে বিরাট বড় স্ট্যাটাস দিয়েছেন। সেটা আপনার চোখে পড়েনি? উনি তো জামাতের আমির। আপনার চোখে কি এটাও পড়েনি যে সাদেক কাইম হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে তাদেরকে নিয়ে, সেই মানুষদেরকে নিয়ে খালেদা ম্যাডামের জন্য দোয়া চাচ্ছেন? আপনার চোখে পড়েনি? আপনার চোখে কি এটাও পড়েনি মির্জা গালিব তার কত বড় স্ট্যাটাস দিয়েছেন? ওগুলোকে ইত্রামি বলে? এখানে তারেক রহমানের প্রশ্ন যখন আসছে, তখন তারেক রহমান কেন দেশে আসছেন না, এটা বাংলাদেশের 18 কোটি মানুষের মনে একটা জিজ্ঞাসা। এবং সেই জিজ্ঞাসাকে উনি আরো স্প্রিংয়ের মতো উড়িয়ে দিয়েছেন যখন উনি বলেছেন আমার আসবার ব্যাপারে আমার একক সিদ্ধান্তে কিছু হবে না। তার মানে উনি বোঝাতে চাচ্ছেন উনি ইচ্ছা করলেই আসতে পারবেন না, ওনাকে আসতে হলে অনেক মানুষের সিদ্ধান্তের প্রয়োজন আছে। সেটা কি মানুষের, না কোনো দলের, না কোনো রাষ্ট্রের, না কোনো সংস্থার? ক্লিয়ার করি তো বাংলাদেশি মানুষজন জানতে চাচ্ছে তারেক রহমান সাহেব কবে আসবেন, বা তারেক রহমান সাহেব কেন আসছেন না এই সময় যখন ওনার মা সংকটে পড়লো। আমরা বাঙালিরা মায়ের প্রতি সারা জীবনই শ্রদ্ধাশীল, মায়ের প্রতি প্রতিটি সন্তানের দুর্বলতা অত্যন্ত বেশি। যখন খালেদা ম্যাডামের এই অবস্থা বাংলাদেশের আপামর মানুষ দেখছে, তখন ন্যাচারালি তাদের মনে প্রশ্ন আসে, সেটা আপনি জামাতের উপর চাপাচ্ছেন কেন? এটা শুধু জামাতের লোকজনই জানতে চাচ্ছে না, বাংলাদেশের 18 কোটি মানুষই জানতে চাচ্ছে এবং বুঝতে চাইছে তারেক রহমান সাহেব কেন আসছেন না। কারণ ওনার স্ট্যাটাস উনি ক্লিয়ার করেননি, উনি সমস্ত স্ট্যাটাসটাকে এমন ধ্বংস করে রেখেছেন যাতে আমাদের বুঝবার কোনো ক্ষমতা নেই বা আমাদের জানবার কোনো ক্ষমতা নেই উনি কেন আসছেন না। এটা যদি কেউ জানতে চায় তাহলে তাকে আপনি জামাত বলবেন? আসলে আপনি তো ইতর, আপনি আসলে চান গন্ডগোল বাঁধাতে। বাংলাদেশে এখন একটা সুন্দর পরিবেশ আছে, খালেদা ম্যাডামকে নিয়ে সবাই এক হয়েছে, সবার মধ্যে কথাবার্তা আদান প্রদান হচ্ছে, জামাতের এখানে বিএনপির সমানেত্রীর জন্য দোয়া পাওয়া হচ্ছে। এটা আপনার সহ্য হচ্ছে না, কারণ আপনি তো একটা দালাল, আপনি একটা ইতর। আপনি যদি ইতর না হন তাহলে আপনি এই কথাটা বলতেন না এটা জামাতের ইত্রানি। আপনি আসলে দেশে কোনো সুন্দর পরিবেশ চান না, আপনি যে কোনোভাবেই চান দেশে একটা গন্ডগোল বাঁধুক, দেশের এই সমস্ত নিয়ে কথা বলি, জামাত তারপর 10টা কথা বলুক, বিএনপি বলুক, তারপর লেগে যাক, দেশে গন্ডগোল বাড়ুক। আপনি সেই লোক। আরে আপনার মতো তো আরো বহু সাংবাদিক আছে। আপনি এই যে কামাল সাহেব, মাসুদ কামাল সাহেব আজকে একটা কন্টেন্ট করেছে, ওখানে সেও একই প্রশ্ন করেছে, তারেক রহমান সাহেব আপনাকে ক্লিয়ার করতে হবে আপনি কেন দেশে আসছেন না। বাংলাদেশের মানুষ জানতে চায়, 18 কোটি মানুষ জানতে চায়, কারণ আপনি 18 কোটি মানুষের নেতা। আপনি কি কারণে আসছেন না মানুষ জানতে চায়। তাহলে মাসুদ কামাল কি জামাতের লোক? ফাজিল কোথাকার। আপনার মতো মানুষ যতদিন বাংলাদেশে থাকবে না ততদিন। বন্ধুরা, আমি চিৎকার করে কোনো কথা বলতে পারছি না, এখানে গভীর রাত, বেশি চিৎকার করলেই পুলিশ এসে দরজা লক করবে, বলবে নইলে আমি ওকে আজকে এমনভাবে ধুলাই দিতাম, যদি দিনের বেলায় হতো টের পেতেন আপনি। ফাজিলের মতো কি সব বলেন আপনি? আপনারা শিক্ষিত একজন মানুষ, আপনারা ডাক্তার মানুষ, আপনারা লেখাপড়া করেছেন, আপনাকে বহু মানুষ পছন্দ করে, আপনি হঠাৎ করে জামাতের পিছনে লাগলেন। জামাত আপনার কোন ধানে মই দিয়েছে? জামাতকে আপনি সবসময় ছোট করে কথা বলেন, কারণ নাকি জামাত কি আপনার পারিবারিক কোনো ব্যাপারে কোনো ঝামেলা করেছে? আপনার পরিবারের ব্যাপারে যে সমস্ত কথা বাজে উঠেছে সেখানে আমরা শুনেছি ছাত্রলীগের ছেলের সাথে একটা কি সম্পর্ক ছিল। জামাত আসলো কোথেকে এখানে?
জামাতকে নিয়ে বেশি নাড়াবেন না। জামাত আপনার কোনো ক্ষতি করেনি। জামাত তার রাজনীতি করছে। আজকে যে এই বাংলাদেশের পরিস্থিতি, এখানে জামাতের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। জামাতের আমির স্ট্যাটাস দিচ্ছেন, জামাতের বিভিন্ন নেতারা স্ট্যাটাস দিচ্ছেন, জামাতের যে সমস্ত নেতা কর্মীরা আছে বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল করছেন, খালেদা ম্যাডামের জন্য দোয়া চাইছেন। হয়তো বা এর মধ্যে দু একজন যারা কমেন্ট করেন এই তারেক রহমান সম্পর্কে, সেখানে আমি খুব একটা বাজে কমেন্ট দেখি না। আপনারা দেখেছেন কিনা জানি না, আপনারা যদি দেখে থাকেন জানাবেন। সবার কাছে একটি প্রশ্ন, ছোট্ট একটি প্রশ্ন, তারেক রহমান সাহেব কেন আসছে না, কোন অশুভ শক্তি তাকে আটকিয়ে রেখেছে সেটা জানতে চায়। এই সমস্ত দোষটা আপনি বলছেন জামাতের কিছু পেজ বা জামাতের কিছু নেতাকর্মীরা ইত্রামি করছে। আপনি ইত্রামি শব্দটা ব্যবহার করেছেন। ডু ইউ নো দ্য মিনিং অফ ইত্রামি? ইত্রামি সেই বুঝে যে ইতর। আপনি একটা ইতর, আপনি একটা শ্রেষ্ঠ শ্রেণীর ইতর। এবং শুধু তাই নয়, আপনি একজন দেশদ্রোহী। আপনি যে নাস্তিক বলছেন না, কে ওনাকে তো নাস্তিক বলে না, ওনাকে বলেছে আপনি তো মুসলমান না। আপনি আসলে কোন ধর্মের মানুষ কেউই যায় না, ইতরদের কোনো বংশ হয় না, আপনি সেই বংশের মানুষ। আপনার উদ্দেশ্য অনেক বড়, অনেকেই বুঝে না, আমরা কিছুটা বুঝতে পারি। আপনার উদ্দেশ্য রাজনীতি গন্ডগোল বাঁধিয়ে রাখো। আর আপনাদের মতো কিছু পলিটিক্যাল প্রস্টিটিউট আছে যারা দেশকে ডুবাতে চায়, ওদের মধ্যে আপনি একজন। আপনার মতো যারা ভিডিও করে, তাদের ভিডিও থেকে দেখুন তো তারাও তো একই প্রশ্ন করছে। তো যদি জামাতের কোনো ছেলে প্রশ্ন করে থাকে, সেখানে আপনি তাকে ইতর বলবেন, তাকে বলবেন তারা ইতরামি করছে। তাহলে আমি যদি আপনাকে ইতর বলি, আপনার গায়ে লাগবে? আপনার লাগবে না, আপনার গায়ে লাগে না। আপনাকে যেভাবে গালাগালি করে না মানুষ, আপনার কমেন্টে গিয়ে দেখেন, অন্য কি হলে জীবনের ইউটিউব কন্টেন্ট বানাতো না। কারণ আপনি কি অসভ্য মানুষ, আপনার মধ্যে কোনো সভ্যতা নাই, আপনার মধ্যে কোনো শিক্ষাই নাই। আপনি আদৌ ডাক্তারি পাশ করেছেন কিনা সেটাও প্রশ্ন সাপেক্ষ। কারণ কোনো ভদ্র মানুষকে যদি কেউ এভাবে গালাগালি করে, সে কোনোদিনই এই লাইনে আর থাকবে না। কিন্তু আপনি চালিয়ে যাচ্ছেন প্রতিদিন। সুযোগ পেলে জামাতের পিছনে লাগছেন। আপনার সংসারে হাত নেয়নি, আপনার পরিবারের হাত নেয়নি, ইত্যাদি করবেন, এর রেজাল্ট ভালো হবে না। বুঝতে পারছেন? বারবারই বলেন আপনার জীবনের ঝুঁকি আছে। আপনি যে ধরনের কথাবার্তা বলেন, আপনার জীবনের ঝুঁকি তো থাকা উচিত। আপনাকে যদি কোনো আমি যদি কোথাও পাই, আপনি এই ধরনের কথা বলেন কেন? কথাবার্তা বলবার সময় একটু হিসাব করে বলবেন, আর যখন বলে ফেলেন এডিট করার সময় একটু হিসাব করে এডিট করবেন। বুঝতে পারছেন? বাংলাদেশ কেউ কাউকে কেয়ার করে না। জানেন না বাংলাদেশের কি অবস্থা? দেখেননি এখনো মবের পাল্লায় বলেননি তো, মবের কাছ থেকে বেঁচে গেছেন। ওদেরকে প্রাউডলি বলেন আপনারা হাসিনার এগেইনস্টে অনেক কিছু বলেছেন, কিন্তু আমরা কোথাও তার প্রমাণ দেখিনি। ওই দুই একটা কথা বলেছেন, আসলে আপনারা তখন হাসিনার লোকই ছিলেন। এখন আবার হয়েছেন বিএনপির লোক। বিএনপির হয়ে আপনি বিএনপি সর্বনাশ করছেন। আমি বিএনপির উচ্চ মহলে বলবো, এই সমস্ত দাওয়াল শ্রেণীর লোকদেরকে লাথি মেরে দল থেকে বের করে দিন। এরা আপনাদের মঙ্গল চায় না। মানে এমন একটা সময় উনি এমন একটা উক্তি করলো, যেটা জামাত শুনলে দুঃখ তো পাবেই, এবং তারা বলবে আমরা এত কিছু করছি, আমরা ওনার জন্য দোয়া করছি। এবং জামাতের কোনো দলীয় নেতা কোথাও একটি তারেক রহমান সম্পর্কে কোনো প্রশ্ন তোলেনি, তাহলে উনি তুলছেন কেন? তারপরে উনি একটা কিছু চাচ্ছেন। ওনাকে অনেকে বলেন একটা এজেন্টের সাথে কাজ করেন, অনেকেই বলেন তাকে ইলিয়াস সাহেব বলেন, আর এরা কিনা বলেন। আসলে আমার মনে হচ্ছে উনি কোনো একটা এজেন্টের কাজ করেন। বাংলাদেশে এসব করলে না থাকতে পারবেন না বেশি দিন। বুঝতে পারছেন? আপনি শুধু এখন একটা মানুষকে নিয়ে সমালোচনা করছেন না, একটা দলকে নিয়ে সমালোচনা করছেন না, আপনি রাষ্ট্রতে একটা গন্ডগোল লাগাবার জন্য, একটা বিভৎস পরিবেশ সৃষ্টি করবার জন্য এই সমস্ত হেজিমতি বের করছেন আপনি। দিস ইজ নট গুড। বন্ধুরা, অনেক কিছু বলবার ছিল। ওই যে বললাম, রাতের বেলায় বেশি জোরে কথা বলা যাবে না, বেশি চিৎকার করে কথা বলা যাবে না। পাশের বাড়ি থেকে টেলিফোন করে দেবে পুলিশে, এসে আমাকে ধরে নিয়ে যাবে, তারপরে প্রমাণ করে আমি কি করছি না করছি এই সমস্ত ভিডিও দেখো, তারপরে ছেড়ে দেবে। ঝামেলায় যেতে চাই না। শুধু একটা কথা আপনাদের বলে করিয়ে দিই, এই সমস্ত ইতর শ্রেণীর লোকজনের কন্টেন্ট আপনারা দেখবেন না। এরা দেশের মঙ্গল চায় না, এরা কোনো দলের মঙ্গল চায় না। যখন জনাব তারেক রহমান কোনো এক অজানা অদৃশ্য শক্তির চাপে বাংলাদেশে যেতে চাচ্ছেন না, যেখানে সরকার বলছে কোনো রকম কোনো সমস্যা নেই, তখনই আমাদের মধ্যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল কেন। সম্ভবত সজীব ওয়াজেদ জয়ের স্টেটাসের মধ্যে কিছুটা উত্তর লুকানো আছে। তারেক রহমানের দেশে ফেরা না ফেরার ইস্যুর পরপরই সজীব ওয়াজেদ জয় বিবিসি বাংলাকে একটা বক্তব্য দিয়েছেন, আর গণমাধ্যমে বিষয়টা সামনে আসছে। বাংলাদেশে বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা চলছে। এই কথাটা বলার আওয়ামী লীগ বেসিস পয়েন্ট হচ্ছে যে শেখ পরিবারকে মাইনাস করে আওয়ামী লীগের নেতৃত্বে নতুন তিনজন, শিরিন, তারপর হচ্ছেন যে সাবির হোসেন চৌধুরী, তারপর আরেকজনের নাম কি আমি ভুলে গেছি, এই তিনজন এখন আলোচনায় আছে। অপরদিকে জনাব তারেক রহমানও কোনো এক অজানা আতঙ্কে অথবা কোনো তথ্য তোমাদের কাছে আছে। সো এই দলগুলোর নেতৃত্বে যারা, তাদেরকে মাইনাস করে কেউ কেউ বলছেন যে বিএনপির মধ্যে একটা অংশ তারা চায় না তারেক রহমান থাকুক, এবং কি বেগম খালেদা যে এই মুহূর্তে শারীরিকভাবে অসুস্থ, ওনার সাথে ওনার সন্তানেরও দূরত্ব করে রাখছে বিএনপির মধ্যে একটা টিম। তো এরকম কোনো পারসেপশন, কিন্তু আমরা এমনি দেখি তাদের মধ্যে ঐক্য আছে। কিন্তু তারেক রহমানের এই মুহূর্তে দেশে না যাওয়া, কোন একটা শক্তি তো কাজ করতেছে। কি সেই শক্তি, কি সেই ভয়? তো
সজীবাজের জয়ের স্ট্যাটাসটার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে বিবিসিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলছেন দুই দলেরই নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে একটা খেলা চলছে। বিদেশ এখন এরা কারা? এটা কি আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট, ভারতের র, অথবা চীনের কোনো টিম? মূলত বাংলাদেশকে নিয়ে যারা নাড়াচাড়া করেন, নাকি পাকিস্তানের কোনো এজেন্ট? আসলে কি ঘটছে? কারা চাচ্ছে মূল দুইটা দলের নেতৃত্বে পরিবর্তন আনতে? আর এখান থেকেই যত ভয় কাজ করে যাচ্ছে। তিনি আসলে পাশাপাশি বড় দল বলতে বিএনপি কে বুঝিয়েছেন। সজীবাজের জয় বলেন তার পরিবারের কেউ শেখ হাসিনার পরে দলের নেতৃত্বে আসার সম্ভাবনা নেই, আর দলই এই বিষয়ে চূড়ান্ত নেবে। অর্থাৎ তিনি তার জায়গায় স্পষ্ট করে দিয়েছেন। আর এখন নেতৃত্বে কে যাবে? রাইট নাও তো আওয়ামী লীগের ওরকম কার্যক্রমই নাই, অফিসও খুলতে পারে না, কার্যক্রমে নিষেধাজ্ঞা। এখন পাড়া মহল্লায় ঘুরে ঘুরে আওয়ামী লীগের যারা নেতা কর্মী আছেন তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। অফিসগুলোতে এখন বিভিন্ন জায়গায় দখল হয়েছে, ভাঙচুর হয়েছে, সেখানে এখন মানুষ যায় না, যে অফিসগুলো এতটা জমজমাট ছিল, কারণ ক্ষমতায় না থাকলে যেটা হয়। তো তিনি বলছেন মানে আওয়ামী লীগের যে বিষয়টা সেটা হচ্ছে যে এই মুহূর্তে ভবিষ্যৎ নেতৃত্ব কে হবে এটা দল নির্ধারণ করবে, আমি বা অন্য কেউ উপর থেকে এটা নির্দেশ দিতে পারি না। এই কথাটার একটা মিনিংস তারেক রহমানের পোস্টের সাথে কানেক্টেড, যে একক সিদ্ধান্তে না, ওনার দেশে ফেরার পেছনেও এটা একটা টিম ওয়ার্ক নাকি। এখন কি সে টিম ওয়ার্ক? বিএনপির নেতারা তো বলতেছেন উনি দেশে আসার জন্য, বা আমরা আসলে সাধারণ মাথায়, খালি মাথায়, আমাদের মাথায় তো গোবর বেশি বা এত দূরদর্শী চিন্তা করতে পারি না। তবে অদৃশ্য একটা শক্তি, সজীবাজের জয় এই জিনিসটাই মানে আইডেন্টিফাই করার চেষ্টা করছেন, যে এখন যেটা চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে দুই দলেরই নেতৃত্ব পরিবর্তনের জন্য বিদেশ থেকে একটা খেলা চলছে, আর এটা গণতান্ত্রিক নয়। তার মানে বিএনপি আওয়ামী লীগের পিছনে আছে। আওয়ামী লীগেরটা কি? হসপিটালের আইসিইউ রুমে স্ট্রেচারে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আপসহীন নেত্রী, গণতন্ত্রের মানস কন্যা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি এই মুহূর্তে একেবারে স্বজনহীন। তার পাশে কোনো স্বজন নাই, কোনো আত্মীয় স্বজন কেউ নাই। এমনকি তার একমাত্র ছেলে, জীবিত ছেলে, যিনি লন্ডন প্রবাসী, লন্ডনে পড়ে আছেন, তিনিও তার পাশে নাই। বলতে গেলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একেবারে নিঃস্ব, অসহায়, নিদারুণ একাকিত্বে তিনি এই দুনিয়ার বুক থেকে হয়তো দেশবাসীকে শোকের সাগরে ভাসিয়ে বিদায় নেবেন। আইসিইউ রুমের স্ট্রেচারে শুয়েই তিনি কাঁপা কাঁপা গলায় কয়েকটি কথা তিনি গণমাধ্যমে পাঠিয়েছেন। কথাগুলো ঠিক এরকম হৃদয় বিদারক যে আমি যখন খুব অল্প বয়সী তখন আমার স্বামীকে হারিয়েছি। এরপরে জেলে বন্দি থাকা অবস্থায় আমি আমার জনম দুঃখিনী মমতাময়ী মাকে হারিয়েছি। আর অফিসে বন্দি থাকা অবস্থায় কলিজার টুকরো দুটি সন্তানের ভিতর থেকে আমার ছোট সন্তানটিকে হারিয়েছি। আর একটি মাত্র ছেলে, তাকে পঙ্গু করে দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন তিনি পঙ্গু অবস্থায় বিদেশে আছেন। এই যে কাতর কাতরানি আহাজারি একটি মায়ের, এটি দেশবাসীকে যথেষ্ট পীড়া দিচ্ছে, কষ্ট দিচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যখন এরকম অবস্থা, তখন হয়তো ভারতের মোদির কাছে দাঁড়িয়ে বা বসে শেখ হাসিনাও মজা লুটছে, যে তিনি বলছেন বাংলাদেশের মানুষ, আমি কি অন্যায় করেছিলাম যে আমাকে তারা বাংলাদেশ থেকে বের করে দিয়ে, আর খালেদা জিয়ার জন্য তারা সবাই হাত তুলে প্রার্থনা করছে, দোয়া করছে, আমি কি তাদের জন্য কিছু করি নাই? ঠিক এরকম মজা লুটছে আওয়ামী লীগের বিভিন্ন চেলাচামুন্ডারা। ওই যে আরাফাত কুমড়ো পটাশ যার নাম, তিনিও মজা লুটতে ভুলছেন না। তিনি প্রশ্ন রেখেছেন তারেক রহমান আওয়ামী লীগের দীর্ঘ 15 বছরে তিনি দেশে আসেন নাই। বুঝলাম 15 বছর আওয়ামী লীগ তাকে দেশে আসতে দেয় নাই, এই 15 মাস তাকে কে বাধা দিচ্ছে এখন দেশে আসতে? এই প্রশ্নটা শুধু কুমড়ো পটাশেরই ছিল না, এই প্রশ্নটা এখন পুরো বাংলাদেশের। বাংলাদেশের প্রতিটি মানুষ, প্রতিটি নাগরিক, শিশু, কিশোর, বৃদ্ধ, প্রত্যেকেরই একটি প্রশ্ন, শেখ হাসিনা বিদায়ের পরে তারেক রহমানের এখন কিসের ভয়ে? কেন তিনি দেশে আসছেন না? তার মায়ের এই অন্তিম মুহূর্তে, যখন তার পাশে স্বজন বলতে কেউ নাই, সেই সময় কি তারেক রহমান দেশে আসতে পারতেন না? এখনো কি তার দেশে আসার সময় হয় নাই? কিসের ভয় পাচ্ছেন তিনি? জেলখানার ভয় তাকে এত পেয়ে বসেছে কেন? এরকম প্রশ্ন চারিদিক থেকে যখন উত্থাপিত হয়েছে, তখন আজ আমি এই ভিডিও যখন করছি শনিবার সকাল 9টায়, তিনি এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন যে দেশে ফেরার একক সিদ্ধান্ত তিনি নিয়ন্ত্রণ করেন না, এবং একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তার অবারিত নয়। তারেক রহমানের এই কথায় অনেক হিসাব নিকাশ এর সাথে এসে জড়িত হয়েছে। তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন
যে তিনি দেশে আসতে চান। তার বক্তব্যের মাধ্যমে আমরা যেটি জানতে পারি যে তিনি দেশে আসতে চান, দেশের জন্য তার মন কাঁদছে, তার মায়ের এই মুহূর্তে কাছে থাকার জন্য তার মনটা হু হু করছে, কেঁদে উঠছে, কিন্তু তিনি দেশে আসতে পারছেন না, এটি তিনি বোঝাতে চাচ্ছেন। তার বক্তব্য থেকে এটি পরিষ্কার। এবং তিনি যখন বলছেন যে দেশে আসার ইচ্ছা তার একক নিয়ন্ত্রণাধীন নয়, এখানে এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে হয়তো তার পরিবার অর্থাৎ তার মেয়ে এবং তার স্ত্রী দেশে আসতে দিচ্ছে না। না, এ সম্ভাবনাও জিরো। কারণ তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, তিনি খালেদা জিয়ার চিকিৎসা কমিটির বোর্ডের একজন সদস্য, তিনি নিয়মিত খোঁজখবর নিচ্ছেন এবং তিনি স্বামীকে এই সময়ে ধরে রাখবেন এমন নারী তিনি নন। সুতরাং পরিবারের পক্ষ থেকে আসতে দিচ্ছে না, এটি একেবারে জিরো। এখন থাকলো দুটি সম্ভাবনা। এই দুটি সম্ভাবনার দুটি অত্যন্ত প্রবল, এই দুটির একটাও উড়িয়ে দেওয়া যায় না। প্রথমটি আমি বলি, তারপরে দ্বিতীয়টি আরো জোরালো, সেটি নিয়ে অনেকেই মন্তব্য করছে। প্রথমটি তার দলের যারা নীতি নির্ধারক এখন আছেন, এটি তাদের কারণেই, একটা অংশের কারণে, ভারতপন্থী একটা অংশের কারণে হয়তো তারাই তাকে দেশে ফিরতে দিচ্ছে না। এবং এই ধারণা কিন্তু শুধু আজকের নয়, দীর্ঘদিন ধরে যারা রাজনীতি বিশ্লেষক, যারা বোদ্ধা মহল, তারা কিন্তু বারবার আশঙ্কা করে আসছে, যেহেতু বিএনপির বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সকলেই একটি কথা বলছেন যে এই বিএনপি আর জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার বিএনপি নাই। এই যে বিএনপি কাদের হয়ে গেছে, এই বিএনপি কিছু সংখ্যক সেকুলার বাম ঘরানার লোকদের হাতে চলে গেছে এবং নিয়ন্ত্রণটা বিশেষত ভারতপন্থীদের হাতে চলে গেছে। তো যখনই ভারতপন্থীদের হাতে চলে গেছে, তখন হয়তো তারা তারেক রহমানকে মানে একটা আলটিমেটাম দিচ্ছেন বা একটা চাপ দিচ্ছেন, বা তারা তাদের শক্তিটা বোঝাতে চাচ্ছেন যে আমরা না চাইলে আপনি দেশে ফিরতে পারবেন না। সুতরাং আপনাকে কনফার্মেশন দিতে হবে, এই মর্মে আপনাকে নিশ্চয়তা দিতে হবে যে আপনি এখানে এসে এই করবেন। তাদের প্রেসক্রিপশন হয়তো ধরাই দিচ্ছে, আর তারেক রহমান হয়তো সেটি মানছেন না, না মানার কারণে এখান থেকে তারা গ্রিন সিগন্যালও দিচ্ছে না যে আপনি বাংলাদেশের মাটিতে পা দিতে পারবেন না। আপনারা হয়তো বলতে পারেন যে তারেক রহমান কি এখন শিশু, তিনি জোর করে কেন চলে আসছেন না? জোর করে আসলে তার দলের লোকজন হয়তো বিমানবন্দরে যে ঘেরাও করে এমনও তো হতে পারে তাকে হতাহত করে ফেললো। এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, কারণ এটি তো তারা তো এই 5 আগস্টের পরে নিজেরা মারামারি করে 200 জনের উপরে নাই হয়ে গেছে। তাহলে তারেক রহমানের ক্ষেত্রে কি এই সম্ভাবনা নাকচ করে দেওয়া যায় না তো। এরপর দ্বিতীয় আশঙ্কাটি যেটি সবাই করছে, যেটি সবার ভিতরে যেটি মাথা ছাড়া দিয়ে উঠেছে, সে উকি দিচ্ছে, সেটি হচ্ছে হয়তো এই যে গ্রুপ, দলের ভিতরের যে গ্রুপ, এই গ্রুপটা ভারতের সাথে অলরেডি গুডু করে ফেলেছে। আর ভারত হয়তো তাদের কোনো ইস্যুকে নিয়ে এমন ভাবে তাদেরকে ব্ল্যাকমেইল করছে যে তুমি এই মুহূর্তে দেশে আসতে পারবা না, দেশে আসলে তোমার এই ক্ষতি হয়ে যাবে। ঠিক যেরকম তারেক রহমানের এই বক্তব্য এরশাদের সাথে এবং জিএম কাদেরের সাথে মিলে গেছে না? আপনাদের কি মনে আছে? জিএম কাদের 2024 সালের নির্বাচনের আগে ভারত তাকে ডেকে নিয়ে গেল, ভারত থেকে এসে বললেন যে আমি বলতে পারবো না তাদের সাথে আমার কি কথা হয়েছে, এটি আমি বলতে পারবো না। তারেক রহমান ওই একই কথা, অর্থাৎ এটি আমার ইচ্ছাধীন নয়। তার আগে এরশাদ কিন্তু এরকম কথা বলেছিলেন, হুসাইন মোহাম্মদ এরশাদ, তিনিও বলেছিলেন যে আমি নির্বাচনে যাব কি যাব না, এটি এই সিদ্ধান্ত গ্রহণের ইচ্ছা এখন আর আমার হাতে নেই, আমার একক নিয়ন্ত্রণাধীন নয়। অর্থাৎ সেখানেও সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিলেন ভারত। ওখান থেকে যে সিদ্ধান্তটা এসেছিল সেই সিদ্ধান্ত তিনি মেনে নিতে বাধ্য হয়েছিলেন। আমরা তারেক রহমানের এই বক্তব্যেও ওই আভাস পাচ্ছি যে তিনি আর একক সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা তার নাই। তার মানে তিনি এখন নিছক পুতুলে পরিণত হয়েছে। এখন বাংলাদেশের প্রিয় দর্শক এবং ভোটারদের কাছে আমি যে প্রশ্নটি রাখতে চাই, যার হাতে কোন রূপ সিদ্ধান্ত গ্রহণের, পরিবারের মায়ের অন্তিম মুহূর্তে দেশে আসার মতো কোনো সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নাই, ক্ষমতা নাই, তিনি কি পারবেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে নিজের ইচ্ছা মতো দেশের মানুষের চাহিদা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে? তিনি যেহেতু অন্য জায়গায় বাধা, তার ইচ্ছা, তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অন্য একটা জায়গা থেকে যেহেতু নিয়ন্ত্রিত হচ্ছে, সেহেতু তিনি ইচ্ছা করলেও বাংলাদেশের মানুষের চাহিদা অনুযায়ী, আশা আকাঙ্ক্ষা অনুযায়ী এবং তার ব্যক্তিগত বুদ্ধিমত্তা, তারপরে তার প্রুডেন্স, এগুলো খাটিয়ে তিনি কাজ করতে পারবেন না, রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। অন্য জায়গা থেকে যে সিদ্ধান্ত তার উপরে চাপিয়ে দেওয়া হবে, তিনি সেটি মানতে বাধ্য হবেন, তার বাইরে যাওয়ার এখতিয়ার তার থাকবে না। এদেশের মানুষের 18 কোটি মানুষের, এদেশের 56,000 ভূখণ্ডের প্রশ্নে তিনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন বলে আমাদের কাছে মনে হচ্ছে না। সেটি তিনি একেবারে পরিষ্কার করে দিয়েছেন। এখন তারেক রহমানের কাছে আমাদের আরেকটি অনুরোধ থাকবে, বিনীত অনুরোধ। আপনি কোন শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন, কাদের দ্বারা আপনার ইচ্ছা নিয়ন্ত্রিত হচ্ছে, এই শক্তিটাকে জনগণের চেনার প্রয়োজন আছে। জনগণের তাহলে সিদ্ধান্ত গ্রহণ করতে সুবিধা হবে, যে দেখি তারা কি দেশীয়
একটা চক্রের খপ্পরে পড়েছে তারেক রহমান, নাকি বাইরের কোনো চক্রের খপ্পরে পড়ে তিনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারছেন না, এইটুকু জানার অধিকার কিন্তু এদেশের জনগণের শতভাগ রয়েছে। সুতরাং আপনার কাছে করজোরে মিনতি করি, আপনি দয়া করে কারা আপনাকে নিয়ন্ত্রণ করছে, কাদের ইচ্ছায় আপনাকে উঠতে হচ্ছে আর বসতে হচ্ছে, কাদের দুষ্কৃতিকারী যারা গুম করেছে, খুন করেছে, বাংলাদেশের সম্পদ লুট করেছে, বাংলাদেশের সার্বভৌমত্বকে কলুষিত করেছে, ভুলণ্ঠিত করেছে, তারা সবাই ভারত বিকাম দেয়ার সিটি অফ সেঞ্চুয়ারি দেশ। অর্থাৎ ভারত বলছে বাংলাদেশে যারা অপরাধ করে, খুন করে, দুর্নীতি করে, তারা যেন ভারতে আসে, আমরা তাদেরকে পা ধোয়াইয়া আশ্রয় দেব। বাংলাদেশে খুন করতে গেলে কোথায় পালাবে? ভারত। বাংলাদেশের ধর্ষণ করার পরে কোথায় পালাবেন? ভারত। বাংলাদেশের রাষ্ট্রীয় সরকারে করে গেলে কোথায় পালাবেন? ভারত। বাংলাদেশের যে কোনো করে পালাতে গেলে কোন দেশে যাবেন? ভারত। তাইলে আজকে ভারতে হাসিনা শেখ ওরফে বেলারানী সাহা আছে, তারেক সিদ্দিকী আছে, বানর মুখ কামাল আছে, আরো বহু নেতা নেত্রীরা আছে। এরা নেতা নেত্রী ভারতীয়, উপনেতা উপনেত্রী, যারা ছাগলের দল ভারতে পালাইছে, কতগুলো ক্রিমিনাল। আজকের আমি বলবো তাদেরকে ফেরত পেতে হলে কি করতে হবে। আমি যা বলছি এটা যদি বাংলাদেশের সরকারের, বর্তমান সরকারের করার মতো থাকে, হ্যান্ডেল থাকে, এটা যদি করে, হাসিনাকে তারা 1 মাসের মধ্যে সবাইকে তারা ফেরত দেবে। এটা নিয়ে আমি সর্বশেষ কথা বলবো। এখন অনেকে চিন্তা করছেন যে ভাই আপনি কোন ফর্মুলার কথা বলবেন, যেই ফর্মুলায় ভারত তাদেরকে দিতে বাধ্য হবে, বা বইলা আমাদেরকে ফেরত দিবে। এটা নিয়ে অনেক কথা বলবেন। হাসিনা সহ সকল গুমকারী ও খুনিদেরকে ভারত থেকে ফেরত পাওয়ার ফর্মুলা কোনটা? তলে তলে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক কাজ গুছায় নিয়ে আসছে। এখন যতই গুছায় নিয়ে আসুক, ভারত হাসিনাকে প্রত্যার্পণ করবে না। এবং যতই বলুক বানর মুখ কামালকে ফেরত দিবে, অমুকে ফেরত দিবে, সেমুকে ফেরত দিবে, কাউকে ফেরত দিবে না। কারণ ভারত এদের কাউকে ফেরত দেওয়ার অর্থ কি জানেন? ভবিষ্যতে ভারতের তাবেদারি বা রয়ের হয়ে কেউ আর কোনো কাজ করবে না যদি কাউকে ফেরত দেয়। এটা বোঝা পারতো ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মুখপাত্র আছেন চৌধনা শফিক উন্না, সে কইছে কামালরে দিয়ে শুরু করুন। তারা আপনারা লিখিত নেন আমার কাছ থেকে। যদি তারা তাদের একত্রে না করে, প্রদীপের যেমন ফাঁসি হবে না, হাসিনারও তেমন ফেরত দেবে না। এখন তাহলে ফেরত পাওয়ার ফর্মুলা কি? চায়নার সাথে তারা বেশ কিছু চুক্তি করেছে, অস্ত্র চুক্তি করেছে, বাণিজ্য চুক্তি করেছে, সশস্ত্র বাহিনীর সাথে বেশ কিছু চুক্তি করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি শুধু বলবো, একটা চুক্তির কথা শুধু আপনি ডিক্লার করেন। বাংলাদেশের সীমান্ত থেকে আপনি বিজিবি প্রত্যাহার করে চায়নার সাথে আপনি সীমান্ত চুক্তি করবেন নিরাপত্তার জন্য। বাংলাদেশের জলে, স্থলে, অন্তরিক্ষে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনি চীনের সাথে একটা চুক্তি করেন। ফর এক্সাম্পল, সৌদি আরব পাকিস্তানের সাথে এই চুক্তি করেছে। বাংলাদেশ এই চুক্তি যদি পাকিস্তানের সাথে এই মুহূর্তে চায়নার সাথে করে, বাংলাদেশ যদি চায়নার সাথে প্রতিরক্ষা চুক্তির কথা বলে ভারতকে মেসেজ দেয় যে আমি চায়নার সাথে এই চুক্তি করতে যাব, 24 ঘন্টার ভিতরে ভারত লোকজনদেরকে প্রত্যার্পণ করা শুরু করবে। 24 ঘন্টার মধ্যে ভারত রাজি হয়ে যাবে। শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস একবার বলুক যে আমি চায়নার সাথে, সিঙ্গাপুর আমেরিকা, তাইওয়ান আমেরিকা, জাপান আমেরিকা, দক্ষিণ কোরিয়া আমেরিকা এই চুক্তির আদলে চায়নার সাথে বাংলাদেশ নিরাপত্তা চুক্তি করবে। এই ডিক্লারেশনটা শুধু একবার দেখে, এবং এই আলোচনার জন্য ডক্টর খলিলকে চায়না পাঠাক অথবা চাইনিজ একটা ডেলিগেটকে বাংলাদেশে ডাকুক। ডাকার পরে বলে দেবে যে তোমরা আমাদেরকে, ইন্ডিয়াকে বলবে আপনারা আমাদেরকে হাসিনা এবং কামাল এদেরকে ফেরত দিবেন না, অসুবিধা নেই, দিয়েন না। আমরাও আমাদের এক্সট্রাডিশন ট্রিটি আমরা উইথড্র করলাম, আপনাদের সাথে আমাদের কোনো এক্সট্রাডিশন ট্রিটি না, উপরন্তু আমরা চায়নার সাথে এই নিরাপত্তা চুক্তি করব। আমি বলছি 24 ঘন্টা, ভারত 24 ঘন্টাও নেবে না, তারা ফেরত দেওয়া শুরু করবে। এখন কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার লিমিটেশন কোথায় আমি জানি না। ডক্টর খলিল উনি একা সিদ্ধান্ত নিতে পারবে না। আমার এই কথার বিরোধিতা করবে স্যার বিএনপি করবে, আওয়ামী লীগ করবে, ওয়াকার করবে, এবং মিডস ফর ওয়াকারের 8টা কতগুলো কুত্তা জেনারেল আছে তারা করবে। কিন্তু এই একটা কাজ যদি করা হয়, হাসিনাকেও তারা ফেরত দিবে, কামালকেও তারা ফেরত দিবে। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলি, এই একটা ঘোষণা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস দেয়। অনেকে আমাকে বলে আপনি কি জেকব ভাই সত্যিকার অর্থে এই পলিসিটা চিন্তা করেছেন? শুধু চিন্তা করি নাই,
আর্মি জেনারেলদের সাথে আমার কথা হয়েছে, আমেরিকান জেনারেলদের সাথে কথা হয়েছে, সিকিউরিটি এক্সপার্টদের সাথে আমার কথা হয়েছে, ডিপ্লোম্যাটদের সাথে আমার কথা হয়েছে। একজন একজন করে এখানে এসে আমি কথা বলতে পারি তাদেরকে নিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই স্টেপটা নেয় তাদেরকে ফেরত দেবে, আদারওয়াইজ ভারত কাউকে ফেরত দেবে না এবং হাসিনার বিচারও কার্যকর করা যাবে, রায়ও কার্যকর করা যাবে না। একটা কারণেই যাবে না, সেটা হচ্ছে ভারত জানে হাসিনাকে, কামালকে, অন্যান্য লোকজনদেরকে ফেরত দিলে ভবিষ্যতে এবং ভারত বাংলাদেশে তাদের কামনা খুঁজে পাবে না। সারা দর্শক, আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিকস নিয়ে। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।